হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল স্টাডি গাইড। তো এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলটা তৈরি হয়েছিল তখন এই চ্যানেলের উদ্দেশ্য ছিল যারা বিভিন্ন ডিপ্লোমা, আইটিআই বা বিটেক যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের প্রস্তুতি প্রদান করার জন্য এই চ্যানেলটা তৈরি হয়েছিল। তো তার সাথে বিভিন্ন রকম যারা ক্যান্ডিডেট ছিল তারা হেল্প করেছিল আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্নপত্র দিয়ে এবং আমাদের খুব ভালোবাসার জায়গা থেকে আমরা তৈরি করেছিলাম এই প্রশ্নপত্রগুলোর উত্তর, যাতে তারা দেখতে পায় যে কোনো প্রশ্ন পরীক্ষায় এলে কিভাবে তাকে সলভ করা যেতে পারে বা কিভাবে তাকে সলভ করা উচিত সেই সময়, বা কী করে স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করতে হবে সেই সমস্ত প্রশ্নগুলোকে। তো এগুলো আমরা সেই সময় করেছিলাম, বা এখনও আমরা করতে চাই না তা নয়, কিন্তু আমরা এই মুহূর্তে প্রশ্নপত্রে পাই না, তাই হয়তো করে ওঠে না। তা আজকে আমাদের শুরু করব বিষয়ভিত্তিক আলোচনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যেটা বা যে সিরিজটা তোমাদের হেল্প করবে। তোমরা বিভিন্ন বেসরকারি সংস্থায় রয়েছো বা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো এই মুহূর্তে, তাদের জন্য ভীষণভাবে হেল্প করবে আমরা আশা রাখব। এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল বা ইকুইপমেন্ট রিলেটেড একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেল রয়েছে, তো সেখানেও লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, সেগুলো তোমরা হার্ডওয়্যার বেস পেয়ে যাবে। পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে আমরা শুরু করছি একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক জায়গায় আমরা চলে যাই যদি প্রথমে, তাহলে আমার প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটির ইম্পর্ট্যান্সটা কী। একটা দেশের যদি আমি মাপকাঠি দেখি, একটা দেশ কতটা প্রোগ্রেসিভ তার মাপকাঠিও যদি বিচার করি, সেখানেও কিন্তু চলে আসছে ইলেকট্রিসিটি। কেন? কারণ পার ক্যাপিটা এনার্জি কনজামশন বলে একটা শব্দ রয়েছে। এই পার ক্যাপিটা এনার্জি কনজামশনের উপর ডিপেন্ড করে একটা দেশ পিছিয়ে পড়ে আছে না এগিয়ে যাচ্ছে না অলরেডি অনেকটা এগিয়ে গেছে, এই যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলো কিন্তু করা হয় এই পার ক্যাপিটা এনার্জি কনজামশনের ওপরে। ঠিক আছে, পার ক্যাপিটা এনার্জি কনজামশন আমাদের প্রতিটা হাউস হোল্ডেই কিন্তু বেড়ে চলেছে, তার মানে আমরা এগিয়ে চলেছি। তো ইলেকট্রিসিটি এইভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে একটা দেশকে। এরপরে আমরা চলে আসি ইলেকট্রিসিটি কোথা থেকে শুরু হয়েছিল সেই পদার্থের ইলেকট্রন তত্ত্ব। ইলেকট্রন তত্ত্বের মধ্যে কী ছিল? ইলেকট্রন পদার্থের সবথেকে ক্ষুদ্র কণা আমরা পড়েছি, সেটা হচ্ছে কি অ্যাটম। একদম ক্ষুদ্র কণা, তার নাম অ্যাটম বা পরমাণু, যাকে আর বিভাজন করা যায় না। কিন্তু এই অ্যাটমটা ছিল নিউট্রাল। তাহলে অ্যাটম কি? অ্যাটম তো নিউট্রাল। আমি একটু লিখি আজকে। তো অ্যাটম ছিল নিউট্রাল, কিন্তু এই অ্যাটমের মধ্যে কি আছে? এই অ্যাটমের মধ্যে আছে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর কি রয়েছে? আর রয়েছে নিউট্রন। এখন পদার্থের যে সেন্টারটা, অর্থাৎ অ্যাটমের যে সেন্টার, অ্যাটমের সেন্টারে কে কে রয়েছে? প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে। বাইরের দিকে কে রয়েছে? ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনের হচ্ছে ঋণাত্মক তড়িৎ, আর প্রোটনের কি? পজিটিভ তড়িৎ বা ধনাত্মক। এবার এই একটা অ্যাটমের মধ্যে এই ধনাত্মক যতটা চার্জ আর ঋণাত্মক যতটা চার্জ, মানে পজিটিভ আর নেগেটিভ, এই দুটো সমান থাকে। এই দুটো সমান থাকে বলে, আর নিউক্লিয়াস যেটা রয়েছে সেটার মধ্যে নিউট্রন তো রয়েছে। এবার নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে রইল কি? তাহলে রইল হচ্ছে সমান রয়েছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ। তাই জন্য অ্যাটম কখনো কোনো রকম কোনো পজিটিভ বা নেগেটিভ ঋণাত্মক দেখাতে পারে না। তাহলে ঋণাত্মক তড়িতের পরিমাণ আর ধনাত্মক তড়িতের পরিমাণ সমান, সেই জন্য তড়িৎবিহীন। এখন আমরা যদি কোনো উপায়ে ইলেকট্রনগুলো বাইরের দিকে ঘুরছে, নিউক্লিয়াসের বাইরের দিকেও আবর্ত করছে, এই সময় ইলেকট্রনের যে ফোর্সে বেঁধে রেখেছে নিউক্লিয়াস ওকে, সেই ফোর্স থেকে যদি আমরা ওকে বার করে আনতে পারি, অর্থাৎ যে পরিমাণে নেগেটিভ ইলেকট্রন ছিল সেখান থেকে যদি ওকে বার করে নিয়ে আসতে পারি, তাহলে অ্যাটমটা কী হয়ে যাবে? পজিটিভ পরিমাণ যে পজিটিভ চার্জ ছিল সেটা কী হয়ে যাবে? সেটা বেশি হয়ে যাবে। যা ব্যাপারটা কেমন? পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, প্রোটনের মধ্যে যা রয়েছে ইলেকট্রনের মধ্যে যা রয়েছে দুটো সমান। এখন ইলেকট্রন থেকে আমি নেগেটিভ থেকে কিছু পরিমাণ বার করে নিয়ে গেলাম, যদি বাইরে বার করে নিয়ে গেলাম তাহলে এটা বেড়ে গেল, তার মানে কি হয়ে গেল? এটা পজিটিভ হয়ে গেল, তাহলে অ্যাটমটা তখন পজিটিভ।
আবার এটাও হতে পারে আমি বাইরে থেকে কিছু ইলেকট্রন ওখানে নিয়ে এলাম, যদি নিয়ে আসতে পারি তার কক্ষপথে, ইন দ্যাট কেস দ্য নেগেটিভ চার্জ উইল বি হায়ার। এইবার নেগেটিভ চার্জ উইল বি হায়ার মানে এটা হয়ে গেল হচ্ছে নেগেটিভ আয়ন। যদি এখান থেকে ইলেকট্রনের পরিমাণটা বেড়ে যায় তাহলে এটা হবে নেগেটিভ আয়ন, আর ইলেকট্রনের পরিমাণটা যদি কমে যায় তাহলে এটা হবে পজিটিভ আয়ন। ব্যাপারটা এরকম। এই যে ইলেকট্রনের যে আদান প্রদান এটা যে হচ্ছে, এইবার এর ফলে পদার্থটা পরিবাহী হচ্ছে, পরিবাহীগুলোই এগুলো হয়, পরিবাহী ছাড়া এগুলো হবে না। তাহলে এটা ছিল বেসিক ইলেকট্রনের প্রিন্সিপাল, যে আমার অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আছে, বাইরে ইলেকট্রন আছে, এবার ইলেকট্রন বাড়লো কমলো, কারণ ইলেকট্রনের মোবিলিটি বেশি, ঠিক আছে, মোবিলিটি অনেক বেশি, কারণ ভেরি লাইট ফোর্স দিয়ে ও অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। তাহলে ওর মোবিলিটি যদি বেশি থাকে তাহলে কী হবে, ওকে খুব সহজে এদিক থেকে ওদিকে ট্রান্সফার করা যাবে। আর এই ট্রান্সফার যখনই হচ্ছে তখনই আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে। এই যে পদার্থের মধ্যে যে পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন বা যে আয়ন, ধনাত্মক বা ঋণাত্মক আয়ন, এই যে অনিয়মিতভাবে ঘুরে বেড়াচ্ছে, এটাকে যদি আমরা কোনো কারণে বাইরে থেকে কোনো ফোর্স দিয়ে, ঠিক আছে, বাইরে থেকে যদি কোনো ফোর্স দিয়ে আমি যদি একটা নির্দিষ্ট দিকে, পরিবাহীর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট দিকে, মানে তার মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা পার্টিকুলার ডাইরেকশানে যদি আমি এটাকে ফ্লো করাতে পারি, তাহলে এটা কী হচ্ছে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলছি ফ্লো অফ ইলেকট্রন, তখন আমরা বলছি এটাকে ফ্লো অফ ইলেকট্রন। তো পরিবাহীর মধ্যে দিয়ে যে ইলেকট্রন কোনো নির্দিষ্ট দিকে চালনা করলে তখন আমার ফ্লো হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবার ইলেকট্রিক কারেন্টের মধ্যে আমার এই যে নেগেটিভ চার্জগুলো যেদিকে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনগুলো যেদিকে যাচ্ছে, তার যে অপোজিট ডাইরেকশানটা, এই অপোজিট ডাইরেকশানটাকে কিন্তু আমরা জেনারেলি স্ট্যান্ডার্ড ধরে থাকি যে ফ্লো অফ কারেন্ট। তার মানে পয়েন্ট এ আর পয়েন্ট বি, তাহলে পয়েন্ট এ থেকে যদি ইলেকট্রনস এদিকে যায় তাহলে ইলেকট্রিক কারেন্ট কোন দিকে ফ্লো হবে, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে তার বিপরীতে, উল্টো দিকে, ঠিক আছে। এরপরে চলে আসি, কোনো পরিবাহীকে তড়িৎ আমি পাঠানো হলো, এবার তার মধ্যে তড়িৎ ও যে দিতে পারছে বা গ্রহণ করতে পারছে, পাঠাতে পারছে বা নিতে পারছে, এই যে দুটো ব্যাপার আসছে, এই ব্যাপারগুলোর জন্য এটাকে আমরা বলি তড়িৎ বিভব বা তড়িৎ পোটেনশিয়াল, ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল যেটাকে আমরা বলি। যদি খুব ধনাত্মক চার্জ বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলি হায়ার পোটেনশিয়াল, আর ঋণাত্মক চার্জ বেশি হয়ে থাকলে তখন তাকে আমরা বলি নিম্ন বিভব বা লোয়ার পোটেনশিয়াল। তাহলে তড়িৎ পাঠাচ্ছি বা তড়িতায়িত করছি, তারপরে যে ক্ষমতার সাহায্যে ওই পরিবাহী অন্য বস্তুকে তড়িৎ দিতে পারবে বা নিতে পারবে তার উপর ডিপেন্ড করছে এই পোটেনশিয়াল। তাহলে একটা হলো হায়ার পোটেনশিয়াল, একটা হলো লোয়ার পোটেনশিয়াল। এখন সবসময়ই হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের মধ্যে থেকে কারেন্ট যাবে। ব্যাপারটা কীরকম, এখন একটা দুটো তার, তার দুটো তারকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলাম বা তড়িৎগ্রস্ত করা হলো, করে তাকে যদি আমি তার দিয়ে জুড়ি, অর্থাৎ ইলেকট্রনকে ফ্লো করার জায়গাটা আমি তাকে দেই, তাহলে কী হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যাবে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এবং যতক্ষণ এই বিভব বৈষম্যটা থাকবে, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে, ততক্ষণ কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হবে, বিভব বৈষম্য থাকবে না এবং তড়িৎ প্রবাহ তখন কিন্তু হবে না। এই তড়িৎ প্রবাহকে স্থায়ী করতে গেলে তাহলে কী করতে হবে, এই তড়িৎ প্রবাহকে স্থায়ী করতে গেলে আমার বিভব পার্থক্য বজায় রাখতে হবে। বিভব পার্থক্য বজায় আমরা কী করে রাখবো, তাহলে আমরা বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি লাগছে, সেই এনার্জিটাকে আমরা বলি তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ আমরা পড়েছি সবাই, ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই তড়িৎচালক বলটার নাম ইলেকট্রোমোটিভ ফোর্স। কোথায় পাওয়া যায়, একটা সিম্পল এক্সাম্পল, ব্যাটারি। আমরা দোকান থেকে ব্যাটারি কিনি, 5 ভোল্ট 9 ভোল্টের ব্যাটারি বা 20 ভোল্টের ব্যাটারি বা 12 ভোল্টের ব্যাটারি, যেগুলো আমরা কিনে থাকি না কেন, এরা কী তৈরি করে, এরা হয় তড়িৎচালক বলটা তৈরি করে, যে তড়িৎচালক বলের জন্য বিভব পার্থক্যটা বজায় থাকে এবং সার্কিটে ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হতে থাকে। এর ব্যাটারির মধ্যে কী ছিল, ব্যাটারির মধ্যে ছিল কেমিক্যাল এনার্জি, সেই কেমিক্যাল এনার্জিটাকে আমরা ট্রান্সফার করলাম হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো অন্য শক্তিকে একটা শক্তি থেকে আরেকটা শক্তির রূপান্তরণ করে তবেই কিন্তু আমরা এখানে ইলেকট্রিসিটিকে কন্টিনিউয়াসলি ফ্লো করাতে পারছি, এটা হচ্ছে ব্যাপার। এবার
এখানে অনেক সময় আমরা দেখতে পাবো যে ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট তার কোনো ডাইরেকশনের পরিবর্তন হয়নি। যদি তার কোনো ডাইরেকশনের পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে আমরা কী বলি, তাকে ডাইরেক্ট কারেন্ট, ডিসি আমরা পড়েছিলাম, এটা ডিসি। ইন কেস অফ এসি কী ছিল? ইন কেস অফ এসি ছিল যে তার ডাইরেকশান, দিক পরিবর্তন করবে পিরিয়ডিক্যালি, সময় অন্তরে, একটা নির্দিষ্ট সময় অন্তরে বা অনির্দিষ্ট সময় অন্তরে হতে পারে, কারণ অনেক অ্যাপিরিয়ডিক ওয়েভ ফর্ম থাকে। তো নির্দিষ্ট সময় অন্তর বা নির্দিষ্ট সময় অন্তরে নয়, পিরিয়ডিক্যালি বা অ্যাপিরিয়ডিক্যালি ও কিন্তু ডাইরেকশান চেঞ্জ করবে, সেটা পিরিয়ডিক্যালি হোক অ্যাপিরিয়ডিক্যালি হোক, ডাইরেকশন পরিবর্তন করছে। ইন দ্যাট কেস আমাদের সেখান থেকে এসেছিলো অল্টারনেটিং কারেন্ট। তাহলে রাসায়নিক শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করলাম, করে তড়িৎ প্রবাহ করছি। এটা হচ্ছে এই জায়গাটা রয়েছে, যেটা আমরা প্রত্যেক জায়গায় করে থাকি। যেমন একটা এক্সাম্পল আমি দিলাম, সেটা হচ্ছে ব্যাটারি। একদম রাসায়নিক শক্তি থেকে যে কোনো ব্যাটারি যে কোনো জায়গায় যেভাবে কাজে লাগায়, সেটা হচ্ছে কি একদম রাসায়নিক শক্তি থেকে আমরা তাকে, সেটা ব্যাটারিটা লেড অ্যাসিড ব্যাটারি হতে পারে, লিথিয়াম আয়ন হতে পারে, সেই ব্যাটারি থেকে আমরা কী করছি, আমাদের কেমিক্যাল এনার্জি থেকে আমরা নিয়ে চলে আসছি কারেন্ট বা তড়িৎ শক্তিতে। তেমনিভাবেই আবার যেটা ডায়নামো, সেখানে যান্ত্রিক শক্তি সরবরাহ করে ওকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। যাই হোক, একটা শক্তির ট্রান্সফার, এগুলো তো পড়াই হয়েছে বা আবার আমাদের সিরিজে বলাই হবে আরও ডিটেলস নিয়ে। তো তখন আমরা অল্টারনেটিং কারেন্ট পাবো। তো তড়িৎ প্রবাহের বিভিন্ন রকম ফলাফল আছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল যেটার উপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেস করে দাঁড়িয়েছে, সেটা কিন্তু ম্যাগনেটিক এফেক্ট বা চৌম্বকীয় ফল। ম্যাগনেটিক এফেক্টটা কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ করি, অর্থাৎ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, whenever the current carrying conductor current will be flow through a conductor, that is the magnetic field will be produced around the conductor. বাংলায় বললে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তবে পরিবাহী চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাই তড়িতের চুম্বকীয় ফল, যেটা আমরা ব্যবহার করি কোথায়? মোটর, জেনারেটর, সমস্ত ক্ষেত্রে। এই ক্ষেত্রে তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর সেই চৌম্বক শক্তিটাকে আমরা কোথায় রূপান্তর করি? মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে? অর্থাৎ তড়িৎ শক্তি থেকে মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি থেকে তড়িৎ শক্তি, মানে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ফ্লো করতে গেলে মাঝখানে একটা স্টেপ রয়েই যাচ্ছে, সেটা কিন্তু ম্যাগনেটিক এনার্জি বা চৌম্বক শক্তি। আসবো আমরা কীভাবে, সেটা পরবর্তী ভিডিওগুলোতে। তাপ হিটিং এফেক্ট ভেরি কমন। হিটিং এফেক্টে ভেরি কমন হচ্ছে হিটার, একটা এক্সাম্পল। তারপরে সেই ওয়াটার ইমার্সন হিটার যেগুলো, সেটাও একটা খুবই কমন এক্সাম্পল। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তখন পরিবাহীটি উত্তপ্ত হয় এবং গরম হয় এবং হিট তৈরি হয়, তাই তো? তাহলে পরিবাহীটি তড়িৎ শক্তির অপচয় হচ্ছে, তাহলে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর করানো হচ্ছে। যেমন একটা এক্সাম্পল তো বললাম হিটারই। আবার কেমিক্যাল এফেক্ট রয়েছে, সাইকোলজিক্যাল এফেক্ট রয়েছে। সাইকোলজিক্যাল এফেক্টটা কি? সাইকোলজির এফেক্টটা ইউজ করা হয় ফিজিওথেরাপি, মডার্ন দিনে যে ফিজিওথেরাপি, তার মধ্যে মানে কোনো প্রাণ আছে এমন কোনো জীবের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, তখন এক প্রকারের যন্ত্রণা অনুভূত হয়। সেলগুলো এটা ফিল করতে পারে। তো এই মাত্রা খুব বেশি হয়ে গেলে এমন হতে পারে যে সেই জীবের মৃত্যু হতে পারে, তাই না? ইলেকট্রিক কারেন্টের শকে আমাদের মৃত্যু হয়। কিন্তু এটাকেই ব্যবহার করেছে ফিজিওথেরাপি, ব্যবহার করে খুব স্বল্প মিলিঅ্যাম্পিয়ার অফ কারেন্ট এটাকে ব্যবহার করে ওই যেখানে সেলগুলো নাড়া দিচ্ছে না বা সেলগুলো রিফ্লেকশন দিচ্ছে না, সেই রিফ্লেকশন কমের জায়গায় সেগুলোকে করা হয়। তো সেই ক্ষেত্রে কী হয়? মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হয় যাতে তার কোনো অ্যাক্সিডেন্টে না ঘটে, এবং এই মিলিঅ্যাম্পিয়ারের কারেন্টের পরিমাণটা ডিপেন্ড করছে সেই সেলগুলো কতটা রেসপন্স আছে তার উপরে। তো এই ভেরি কমন এফেক্টগুলো আমরা বললাম, সেটা হচ্ছে যেগুলো আমাদের কাজে লাগবে: হিটিং এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট, সাইকোলজিক্যাল এফেক্ট। এছাড়াও রয়েছে কেমিক্যাল এফেক্ট। কেমিক্যাল এফেক্টে কী হয়? কেমিক্যাল এফেক্টে যেটা হয়, ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য কেমিক্যাল এফেক্ট ব্যবহার করা হয়। এই ডিটেলসগুলো এই মুহূর্তে এখানে বলছি না, পুরোটা জাস্ট আমি মনে করে যাচ্ছি, কারণ এইগুলো আমাদের খুব বেশি সিলেবাসে যে লাগবে তা না, জাস্ট ইলেকট্রিক্যাল আর এফেক্টগুলো বলছি যাতে হেল্প হয়। এবার চলে আসি কোনো বস্তুতে তড়িতের যে পরিমাণ, তার যে ব্যবহারিক ইউনিট, সেটাকে আমরা বলছি কুলম্ব। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করতে গেলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তাকে বলে কুলম্ব। সেটা তো ডেফিনেশনটা থেকে ভালো করে বুঝলে ভালো হয় যে কীভাবে ডেফিনেশনটা এলো। ঠিক আছে? যদি
আরেকটু ডিটেলসে বলি, তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলে তড়িৎ প্রবাহের মাত্রা, এবং তার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে কোনো পরিবাহীর মধ্যে 1 সেকেন্ডের জন্য 1 কুলাম তড়িৎ চালনা করলে তখন তাকে বলি আমরা অ্যাম্পিয়ার। এটাকে আমরা একটু যদি লিখি তাহলে I ইকুয়ালস টু dq বাই dt, এটা আমরা পড়েছিলাম। তাহলে কী হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা I, সেটা কি 1 কুলাম তড়িৎ পরিমাণ 1 সেকেন্ডের মধ্যে দিয়ে যদি আমি করতে পারি, তাহলে 1c বাই 1 কুলাম বাই 1 সেকেন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। তার মানে এদিকে যদি আমার 1 কুলম চার্জ পার সেকেন্ডে যদি করতে পারি দ্যাট ইজ অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কুলম পার সেকেন্ড। খুব সহজ কথা, ঠিক আছে? তাহলে এবার যদি এর উল্টোটা আসি, এর উল্টোটা আসলে কী হবে, তা টোটাল চার্জ কতটা ট্রান্সফার হয়েছে দুটো সময়ের মধ্যে, অর্থাৎ টাইম 1 থেকে টাইম 2, এই টাইম 1 থেকে টাইম 2-র মধ্যে কতটা চার্জ ট্রান্সফার হয়েছে এটাই কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ চার্জ। তার মানে আমি যদি এই ইকুয়েশানটাকে একটু লিখি, I ইকুয়ালস টু dq বাই dt, এবার dqটাকে এদিকে নিয়ে চলে গেলাম I ইন্টু dt, ঠিক আছে? এবার দু সাইডে ইন্টিগ্রেশন করলাম, যদি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন সাইন দিলাম তাহলে এখানে চলে এলো q, তাহলে টোটাল চার্জ দ্যাট ইজ ইকুয়ালস টু I dt ফ্রম টাইম 1 টু টাইম 2, টাইম 1 থেকে টাইম 2-তে আমার চার্জটা গেল। তাহলে বেসিক্যালি আমরা এখানে দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার আর কুলম। এবার চলে আসি পরের পার্ট। পরের পার্টটা হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রোমোটিভ ফোর্স, এই দুটোর ইউনিট কিন্তু ভোল্টেজ, বাট দুটো জিনিস এক নয়। ইএমএফটা কোথায় ছিল? ইএমএফ ছিল কিন্তু ব্যাটারিতে, ঠিক আছে? ব্যাটারিতে ইএমএফ ছিল, আর ইএমএফটা ওপেন কন্ডিশনে, ব্যাটারি থেকে ওপেন কন্ডিশনে যদি আমি মেজার করি তাহলে একটা ইএমএফ পাবো। কিন্তু সেই ব্যাটারিটাকে যখন আমি কোনো সার্কিটে অ্যাপ্লাই করছি তখন সে কী করছে, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছে ওই সার্কিটের মধ্যে এবং ইলেকট্রিক্যাল কারেন্টকে ফ্লো করছে। ইএমএফের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ও হচ্ছে কজ তৈরি করছে, রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ইএমএফ অন্য কোনো শক্তি, অর্থাৎ ব্যাটারির মধ্যে কী আছে, কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, বাট পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য কোনো এনার্জি, যেমন হিট এনার্জি, লাইট এনার্জি, এগুলোতে কনভার্ট করছে। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ইএমএফ অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, যদিও দুটোর ইউনিট কিন্তু এক। তাহলে ইলেকট্রনকে একটা কন্ডাক্টরের মধ্যে পার্টিকুলার ডাইরেকশনে যদি ফ্লো করতে চাই বা এনার্জি ট্রান্সফার করতে চাই, যে ওয়ার্ক ডান কে করে, সেটা হচ্ছে ইএমএফ করে। ইএমএফ সার্কিটের ওপর যখন অ্যাপ্লাই হচ্ছে, ক্লোজ কন্ডিশন আসছে, তখন সেটা পোটেনশিয়াল ডিফারেন্স নাম হচ্ছে। ইএমএফ অলওয়েজ গ্রেটার দ্যান পোটেনশিয়াল ডিফারেন্স। যদি আরেকটু সহজ করে বলি, ফ্লোটা করানোর জন্য যাকে আমার লাগছে সে হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। কিন্তু বিভব প্রত্যক্ষ যদি তৈরি না হয় তাহলে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে এই তড়িৎচালক বল যেটা ছিল ব্যাটারির মধ্যে, সেটা কাজ করছে ওই ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎকে পৃথক করে তাদের মধ্যে বৈদ্যুতিক স্থিতিশক্তির সঞ্চয় করছে। এই সঞ্চার করার ফলে তাদের মধ্যে বিভব বৈষম্য তৈরি হচ্ছে, এবং এই বিভব বৈষম্যটা তড়িৎচালক বল ওই বিভব বৈষম্যটাকে বজায় রাখছে। এখন তড়িৎচালক বল যখন ফুরিয়ে যাবে, অর্থাৎ ওই কেমিক্যাল এনার্জি থেকে যখন ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সনটা ফুরিয়ে যাবে, তখন কিন্তু সেই বিভব বৈষম্যটা আর তৈরি থাকবে না এবং আর ইলেকট্রিসিটি ফ্লো হবে না। বিভব বৈষম্য যেমন ছিল উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়, বাংলায় বললে ইংলিশে বললে হায়ার পটেনশিয়াল, লোয়ার পটেনশিয়ালে বাংলায় বললে উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভবের দিকে যায়। তো এই ব্যাপারটা ছিল। তো দুটোর ক্ষেত্রে ইউনিটের নাম কিন্তু ভোল্ট, হ্যাঁ, ইউনিটের নামটা কিন্তু ভোল্ট, বাট দুটো কিন্তু এক জিনিস নয়। আবার বলছি, একটা ওপেন সার্কিট কন্ডিশনে যেটা ছিল এবং অন্য কোনো শক্তি থেকে সেই ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, সেটা কিন্তু হচ্ছে ইএমএফ। আর পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য কোনো শক্তিতে ট্রান্সফার করলো, সেটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স। ইএমএফ কিন্তু সার্কিটের রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে না। একটা ব্যাটারি দোকানে কিনতে পাওয়া যায়, তার কী রেজিস্ট্যান্স, আমার কোন সার্কিটে লাগাবো, এটা কিন্তু যে তৈরি করেছে ব্যাটারি সে জানে না। ইএমএফ কিন্তু আমার কি হচ্ছে, আমার কোন সার্কিটের উপর কানেকশান করছি তার উপর ইএমএফ কিন্তু ডিপেন্ড করছে না। ইএমএফ কিন্তু সেম। সার্কিটের রেজিস্ট্যান্স আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ড্রপটাকে বাদ দিয়ে আমার সার্কিটকে যখন আমি কানেকশান করব,
অর্থাৎ ব্যাটারিকে যখন আমি সার্কিটের মধ্যে কানেকশান করছি, এক সার্কিট আমি যদি আঁকি, ব্যাটারি আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইএমএফটা ফিক্সড, দিস ইজ দ্য ইএমএফ। নাও হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স? পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? এই ড্রপটাকে আমি আমার মাইনাস করতে হবে, ড্রপটাকে মাইনাস করে তবেই গিয়ে আসবে পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা সার্কিটকে ক্লোজ কন্ডিশনে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকে। ইএমএফ যখন ফুরিয়ে যাবে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে না, আর পোটেনশিয়াল ডিফারেন্স না থাকলে এই মধ্যে কারেন্ট ফ্লো হবে না। এটা আজকে আমরা বললাম একদম বেসিক ইলেকট্রিক্যালের খুব বেসিক জায়গার কথা, যেখানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফ, কুলম্ব, ইলেকট্রিক্যাল এনার্জি, কারেন্ট, এগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ঠিক এটাকেই আমরা জাস্ট এটার থেকে একটা স্টেপ আগে যাব এবং তোমাদেরকে তোমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতিতে যে পরিমাণ প্রয়োজন, বা যারা চাকরি পরীক্ষা দিচ্ছ না তাদের জন্য এটা ভীষণ পরিমাণে হেল্প হবে আশা করব। আর আমি একটা কথা তো বললাম যে আমাদের ডেসক্রিপশানে একটু যাবে, ডেসক্রিপশানে গেলে কিছু আমাদের ভিডিও পেয়ে যাবে, যেটা হার্ডওয়্যার বেস ভিডিও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, সেগুলো তোমরা পেয়ে যাবে। সেগুলো অবশ্যই দেখো যদি কাজে লাগে। আর তোমাদের কোনো মতামত থাকলে তোমরা কমেন্টে জানাও। আর যদি কেউ প্রশ্নপত্র পাঠাতে পারো পিডিএফ আকারে আমাদের ইমেলে, আমাদের ইমেল দেওয়া আছে studyguide4all@gmail.com, তো সেটা আমাদের ভীষণ খুব ভালো হয়। থ্যাংক ইউ।